দাদিমা যখনই মেঘার হাত ধরতে যাবে তখনই হাত পিছনে নিয়ে নেয়। আরে দাদিমা, আমার কিছু হয়নি। তুমিই তো হঠাৎ করে এসে আমাকে চমকে দিলে, তার জন্যই তো আমি ভয় পেয়ে আওয়াজ করলাম। ইস, আমারও বুদ্ধি লোপ পাচ্ছে। বেশি ভয় পাইয়ে দিয়েছি আমার বুড়িটাকে, তাই না? আমি খুব সরি রে বুড়ি। দাদিমার এরূপ কথাতে ফিক করে হেসে দিল। দাদিমা, আজ কিন্তু বিয়ের আমার প্রথম রান্না। তোমার নাতি তো আমাকে এখানে আসতেই দেয় না, বলে কিনা আমি নাকি এখনো অনেক পিচ্ছি, এসব নাকি আমি সামলাতে পারবো না। তোমার নাতি তো আর জানে না মেঘা কি। বলেই মুখটা বিকৃত করে আবারও দাদিমার দিকে তাকালো। দাদিমা মেঘার কথায় খুব মজা পেল। ঠিক বলেছিস, তোর দাদা শ্বশুরও আমাকে একদম চোখে হারাতো, কোনো কাজই করতে দিত না। কাজ করার বয়স নাকি তখন আমার হয়নি, অথচ বাবার সংসারে আমি পুরো পরিবারের জন্য রান্না করতাম। ছোট ছিলাম ঠিকই, তবুও সব কাজই করতে পারতাম। সে কথা তোর দাদা বুঝলি তো। বড্ড অভিমান করে বলল দাদিমা। ওদের কেমিস্ট্রি দেখে বোঝা যাচ্ছে তারা একে অপরকে কতটা ভালোবাসতো। এই যে দাদা নেই, তবুও দাদিমা নিঃসংকোচে ওনার কথা বললে প্রফুল্ল হয়ে বলে, যেন এখনো সদ্য ফোটা প্রেমাবেগ। কত নিখুঁত সেই অনুভূতিগুলো। দাদিমা, দাদুমণিকে খুব ভালোবাসো তাই না? সে আর বলতো, তোর দাদুমণি যা রাগী আর গম্ভীর ছিল, সব সময় আমাকে বকার উপরে রাখতো, কিন্তু খুব ভালোবাসতো আমায়। কখনো কোনো দুঃখ আসতে দেয়নি। কিন্তু হঠাৎ করে মানুষটা আমাকে ফেলে চলে গেল, আর রেখে গেল তার দুই অংশকে, যাদের দিকে তাকিয়ে আমার দিন কাটতে লাগলো। এরপর একদিন আমার ছেলে আর ছেলের বউও চলে গেল, আমাকে রেখে গেল তাদের সন্তানকে। এর থেকেই সেই আমার একমাত্র অবলম্বন হয়ে গেল। দাদিমার কথা শুনে মেঘার চোখে পানি চলে আসলো। আসলে এই জীবন যুদ্ধে সবাই সংগ্রাম করছে, কেউ বেশি তো কেউ কম, তবুও সংগ্রাম করে যাচ্ছে। মেঘা নিজেকে সামলাতে না পেরে দাদিমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আসলে তার কেন জানি খুব খারাপ লাগছে। দাদিমা মেঘাকে শান্ত হতে বলে মজার মজার কথা শোনাতে লাগলো, যেন মেঘার মন খারাপ না হয়। এমনিতেই সামনে পরীক্ষা, তার মধ্যে এত কিছু ঘটলো যার জন্য মনটা অন্যদিকে গেলে হয়তো তা পড়াশোনাতে এফেক্ট পড়তে পারে। মেঘা কফি নিয়ে রুমে ঢুকলো, দেখলো আদ্রিয়ান বেডে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দে বুঝতে পারলো আদ্রিয়ান ফ্রেশ হচ্ছে। কফির কাপটি টেবিলে রেখে বেড গোছাতে লাগলো। মেঘা যখন বেড গোছাতে ব্যস্ত, তখনই আদ্রিয়ান ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে চুলগুলো মুছতে লাগলো। এরপর সামনে তাকিয়ে দেখলো তার পিচ্ছি বউটা খুব মনোযোগ দিয়ে কাজ করছে। মেঘার কোমরের ঠিক ওপরের দিকে শাড়ির কিছু অংশ নিচে নেমে যাওয়ায় কোমর স্পষ্ট দেখা যাচ্ছে, যেখানে আদ্রিয়ানের ভালোবাসার দু একটা চিহ্ন ভেসে আছে। মেয়েটা যে তার পাগলামিগুলো হাসি মুখে মেনে নেয়, এতেই যেন আদ্রিয়ানের মন পুলকিত হয়। ভালোবাসার মানুষ যদি নিজের প্রিয় ব্যক্তির সান্নিধ্য মিশে যায়, তখন এই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি হিসেবে গণ্য হয়। আদ্রিয়ান মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। মেঘা যখন বেড গোছানো শেষ হয়, তখন নিচে নেমে যেই ঘুরতে যাবে, তখনই আদ্রিয়ানের সাথে ধাক্কা খেয়ে পিছলে পড়ে যায়। সাথে সাথে বাঁচার জন্য আদ্রিয়ানের শার্টের কিছু অংশ ধরে, তখন আদ্রিয়ান মেঘার টানে তার উপর পড়ে যায়, আর তাতে দুজনেরই ওষ্ঠ মিলিত হয়। মেঘা চোখ বড় বড় করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে। কি হলো ব্যাপারটা তার বুঝতে কিছু সেকেন্ড লাগে। যখনই বুঝতে পারে আদ্রিয়ানকে সরাতে চাইলে আদ্রিয়ান সরে না, বরং মেঘাকে আরেকটু শক্ত করে চেপে নিজের সাথে একদম মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মিষ্টি মুখ করতে থাকে। এইভাবেই 5 মিনিট করার পর আদ্রিয়ান মেঘার ওষ্ঠ ছেড়ে কপালে গভীরভাবে একটু কিস করে। আচ্ছা স্নিগ্ধ পরি, তোমার মধ্যে এত মিষ্টি কেন, যার মিষ্টির স্বাদ বারবার গ্রহণ করলেও আরো গ্রহণ করতে ইচ্ছে করে? আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘা ভীষণ লজ্জা পায়। লজ্জায় মুখে রক্তিম আভা ফুটে ওঠে। তোমার লজ্জা রাঙায় ওই রক্তিম আভা আমাকে পাগল করে দেয় জান। কিভাবে সামলাবো আমি নিজেকে বলো তো? না, তুমি আমাকে ঠিক থাকতে দিলে না, এই পাগলের পাগলামিগুলো এখন সহ্য করতে হবে। বলেই আদ্রিয়ান মেঘার ঘাড়ে মুখ গুজল। মেঘার শরীরে শীতল স্রোতের মতো শিহরণ বয়ে গেল। আদ্রিয়ান তার স্পর্শগুলো আরো গভীর করতে লাগলো। তখন মেঘা তার হাত দিয়ে আদ্রিয়ান চুল খামচে ধরতে, নইলে তীব্র হাতের ব্যথায় আকুল উঠল। আদ্রিয়ান হঠাৎ মেঘার এরূপ শব্দে মাথা তুলে মেঘার দিকে তাকিয়ে দেখলো মেঘার চোখে পানি। তার জানকে কি খুব কষ্ট দিয়ে ফেললো? কি হয়েছে জান, কোথায় ব্যথা পেয়েছ? বলেই মেঘাকে চেক করতে লাগলো। আদ্রিয়ানের এরূপ কাণ্ডে মেঘা তাড়াতাড়ি হাতটা শাড়ির নিচে লুকিয়ে ফেললো, যা আদ্রিয়ানের চোখের আড়াল হয়নি। আদ্রিয়ান খোঁজা বন্ধ করে মেঘার দিকে তাকালো। হাতে কি হচ্ছে তোমার মেঘ, দেখি দেখাও। আদ্রিয়ানের কথায় মেঘা উঠে বসলো। এরপর কাবলাকান্তের মতো একটা হাসি দিয়ে, আরে কি হবে হাতে? কিছুই তো হয়নি, সত্যি বলছি।
আমি তোমাকে হাত দেখাতে বলেছি। কিচ্ছু হয়নি। আচ্ছা, আপনার কফি তো ঠান্ডা হয়ে গেছে। এত কষ্ট করে আপনার জন্য কফি করলাম, আর দেখেন এখন ঠান্ডা হয়ে গেছে। তুমি কার পারমিশন নিয়ে কিচেনে গিয়েছ? আদ্রিয়ানের কঠিন বাক্য শুনে মেঘা ঢোক গেল। কি হলো? আমি কিছু জিজ্ঞাসা করেছি, কার পারমিশন নিয়ে তুমি কিচেনে গিয়েছিলে বলো। চিৎকার করে জিজ্ঞেস করায় মেঘা কেঁপে উঠলো। আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলো তার চোখ থেকে ক্রোধ ঝরছে। মনে হচ্ছে সেই ক্রোধে মেঘাকে অতুল সাগরে ভাসিয়ে দেবে। না মানে আসলে কি মানে আসলে করছো? দেখে হাত দেখাও। বলেই যখন আদ্রিয়ান মেঘার হাত ধরতে যাবে অমনি মেঘা আবারও হাত লুকানোর ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু শেষে আর রক্ষা আর হলো না। আদ্রিয়ান জোর করে হাতটিকে সামনে এনে দেখলো ডান হাতের উপরের চামড়ায় দুটো মাঝারি আকারের ফুসকা পড়েছে, জায়গাগুলো কালো হয়ে আছে। এই মেয়ে এই ব্যথা নিয়ে এতক্ষণ দিব্যি বসেছিল। আদ্রিয়ান তাড়াতাড়ি নিজের পার্সোনাল ওষুধের ওয়ার্ড্রপ থেকে বার্ন ক্রিম নিয়ে মেঘাকে বেডে বসে যত্ন সহকারে লাগিয়ে দিতে লাগলো। যখনই মেঘা ব্যথায় কেঁপে উঠছে তখনই আদ্রিয়ান ফু দিতে লাগলো, কিন্তু আদ্রিয়ান একবারও মেঘার দিকে তাকায়নি। এই মেয়ে সবসময় তার অবাধ্য হয়, বেশি লাই দেওয়াতে মাথায় উঠে যাচ্ছে। আদ্রিয়ান মেডিসিন লাগিয়ে মেঘার সাথে কোনো কথা না বলেই ওয়াশরুমে গিয়ে একদম অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হলো। এরপর ল্যাপটপ আর ফাইল নিয়ে বের হয়ে গেল। মেঘার দিকে ফিরেও তাকালো না। মেঘা এতক্ষণ বসে বসে আদ্রিয়ানের কাণ্ডগুলো দেখছিল। আদ্রিয়ান কি তার সাথে রাগ করেছে? রাগ তো করারই কথা, বারবার অবাধ্য হচ্ছে, কিন্তু তারও তো ইচ্ছে হয় আদ্রিয়ানের জন্য কিছু করতে। কিন্তু আদ্রিয়ান যা পজিটিভ, মনে হয় মেঘার এই জীবনে নিজের ইচ্ছেতে কিছু করতে দেবে না। এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে হুঁশ আসলো যে আদ্রিয়ান তো রুম থেকে বের হয়ে নিচে গেল। মেঘার বানানো রাস্তা করলে আদ্রিয়ান আর রাগ করে থাকতেই পারবে না। তাই সে তাড়াতাড়ি করে নিচে নেমে দেখলো সার্ভেন্টরা সবাই মাথা নিচু করে আছে, কিন্তু আদ্রিয়ানকে কোথাও দেখতে পেল না। এরপর সার্ভেন্টে জিজ্ঞেস করলো তারা সবাই এখনো মাথা নিচু করেই দাঁড়িয়ে কেন। তখন একজন সার্ভেন্ট উত্তর দিল যে মেঘাকে কিচেনে আসতে দেওয়ার জন্য তাদের এই মান্থের স্যালারি কেটে নেওয়া হয়েছে, যার জন্য সবাই এইভাবে দাঁড়িয়ে আছে। এরূপ কথা শুনে মেঘার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আদ্রিয়ান তার উপর করার আগেই মাসুম সার্ভেন্টদের উপর ফেলেছে। তাদের তো কোনো দোষ নেই, দোষ তো মেঘার। শাস্তি দিলে তাকে দেবে, কিন্তু তার কাজ তো বাঁকা। ঘন কালো মেঘের আড়ালে প্রকৃতি যেমন তার অন্ধকার করে ছেয়ে গেছে, তেমন ভাবে মেঘার মনও ঘন কালো হয়ে আছে। কাল থেকে মেঘার টেস্ট এক্সাম, কিন্তু পড়াশোনাতে মন দিতে পারছে না। মন দিবেই বা কি করে? মনটা তো এক নিষ্ঠুর স্বামীর কাছে পড়ে আছে, যে তার মনটাকে চুরি করে তার সাথে করে নিয়ে গেছে। আজ প্রায় 1 সপ্তাহ হলো আদ্রিয়ান দেশে নেই, কিছু জরুরি কাজে লন্ডন গিয়েছে। সেদিন সন্ধ্যায় এসে তাড়াতাড়ি কিছু ফাইল নিয়ে মেঘার সাথে কোনো কথা না বলেই চলে গেল। সে যে দেশের বাইরে যাচ্ছে সেটাও মেঘাকে বলে যায়নি। মেঘা কি এতটাই অবহেলার যোগ্য? সে তো এমন কিছু করেনি যাতে আদ্রিয়ান তাকে এভাবে শাস্তি দেবে। এত কিছু ভেবে যখন মনকে শক্ত করে, তখনই সেই মন আবারও তার বিরুদ্ধে গিয়ে আদ্রিয়ানকে মনে করতে থাকে। সেই দিন থেকে আজ পর্যন্ত আদ্রিয়ান ফোন পর্যন্ত করেনি। মেঘার এই পর্যন্ত অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু আদ্রিয়ান ফোন তোলেনি। এরকম 3 দিন হওয়ার পর যখন ফোন তুলো না, তখন একটা মেসেজ আসে আদ্রিয়ানের থেকে। এখানে আমি একটা বিশেষ কাজে এসেছি, তাই বারবার ফোন দিয়ে বিরক্ত করবে না। সামনে এক্সাম, তাই পড়াশোনায় মনোযোগ দাও, তাই কাজে দিবে। এরূপ মেসেজ দেখে মেঘা অনেকক্ষণ স্তব্ধ ছিল। যখন হুঁশ আসলো তখন রাগে অভিমানে মোবাইলটা দেওয়ালে নিক্ষেপ করলো। এতে মোবাইলটি ভেঙে পুরোপুরি অবস্থা খারাপ। এরপর থেকে মেঘার আদ্রিয়ানের খোঁজ নেয়নি। এই কয়েকদিনে মেঘার খাবার ঘুম সব নাতি উঠেছে, শুধু পড়াশোনা নিয়েই ছিল। দাদিমা জোর করে খাওয়ালেও কয়েক টুকমা খেয়ে আর খেত না। এতে মেঘার অনিয়ম হতো, যার জন্য পেটে ব্যথাও বাড়তে লাগলো। ডক্টর বারবার বলে গিয়েছিল যাতে মেঘার খাবারের কোনো অনিয়ম না হয়, এতে তার পেট ব্যথা বাড়তে পারে। এত অনিয়ম করলে তো পড়াশোনা করতেও ভোলেনি, কিন্তু আজ কোনো মতেই পড়াতে মন বসালো না। পেট ব্যথা করছে হালকা, সাথে আদ্রিয়ানের কথা মনে পড়ছে। তাই তো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঘন মৌসুমে দাঁড়িয়ে আছে একা একা। খুব কষ্ট হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্যথা। কোনো মতে পেট চেপে নিচে বসে পড়লো। কিছুক্ষণ আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, যার নিদারুণ মেঘাও সেই বৃষ্টির ফোঁটায় ফোঁটায় নিজেকে শায়িত করেছে। শাড়ির প্রত্যেকটা অংশই শরীরের সাথে লেপ্টে আছে। ক্রমশই চোখ মুখে আধার দেখছে। হয়তো যন্ত্রণা নিরাময়ের স্থানান্তরের ধাপ বিলীন হচ্ছে ধীরে ধীরে। হঠাৎ করেই মনে হলো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু শরীরে সেইটুকু বল নেই যে পাশ ফিরে তাকাবে। তাই বল প্রয়োগ করতে যেয়ে ধীরে ধীরে মিশে গেল অন্ধকার অম্বরে। সেই ব্যক্তি তাড়াহুড়ো করে হাঁটু গেড়ে বসে নিজের ব্যক্তিগত প্রেয়সীকে আগলে নিল। আস্তে আস্তে নেত্র পল্লব খুলে তাকিয়ে দেখলো তার হাতটি শক্ত করে ধরে আছে। হাতের ব্যক্তিটিকে দেখে মুখে হাসি আসলো। মেঘাকে তাকিয়ে থাকতে দেখে সামনের ব্যক্তিটির হাসি ফুটে উঠল। সারা রাত মেঘার কোনো জ্ঞান ছিল না।
এখন কেমন লাগছে আমার আম্মুটার? মেঘার আব্বুর কথা শুনে মনে পুলকিত হলো। অনেকদিন পর নিজের আব্বুকে দেখে চোখের জল আর ধরে রাখতে পারলো না। কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও মুখ খুলে তার আব্বুর সাথে কথা বলল। এই তো আব্বু, আমার আবার কি হবে? আমি তো ভালো আছি আব্বু। সে তো বোঝাই যাচ্ছে কেমন ভালো আছো তুমি। আব্বুর এইরূপ কথা মেঘার কিছু বলল না। শরীরটা প্রচন্ড দুর্বল লাগছে, তার সাথে পেটেও হালকা ব্যথা। কয়েকদিনে নিজের কি অবস্থা করেছ? আমি কি তোমাকে এই অবস্থায় রেখে গিয়েছিলাম? হঠাৎ করেই গম্ভীর আওয়াজে মেঘা চোখ সরিয়ে বাম দিকে তাকিয়ে দেখলো তার প্রিয় ব্যক্তিটি জানালার কাছে দাঁড়িয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। অনেকদিন পর আদ্রিয়ানকে দেখে হঠাৎ করে বাম পাশের হৃৎপিণ্ডটা ক্রমশই বিট করতে লাগলো। সেই বিটের মাঝেও সুখ সুখ অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাওয়ার আক্ষেপ ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে ওই মন পিঞ্জরায়। গত কয়েকদিন কি হয়েছিল তা যেন নিমিষেই ভুলে গেল। চুপ কেন এখন? আমি কিছু জিজ্ঞাসা করেছি তোমাকে। নিজের এই অবস্থা করার মানে কি? আমি কি সারাক্ষণ তোমাকে পাহারা দিয়ে রাখবো? নিজের কোনো কাজ নেই আমার? তোমার এসব কাণ্ডের জন্য আমাকে ইমার্জেন্সি লন্ডন থেকে আসতে হলো, ইডিয়েট। আদ্রিয়ানের এসব কথায় নিমিষে মেঘার মনে ভয়ঙ্কর ভাবে খারাপ হলো। আদ্রিয়ান এইভাবে কথাগুলো তাকে বলল, ওকে এতটাই ঠুনকো যে এসব কথা তাকে শুনতে হবে? মেঘা যেন হঠাৎ করেই একদম চুপ হয়ে গেল, কোনো কিছুই বলে না আর চুপচাপ শুয়ে থাকলো। মেঘার এরূপ ব্যবহারে আদ্রিয়ানের রাগ সপ্তম আকাশে। ইচ্ছে করছে এই মেয়েকে থাপড়াতে থাপড়াতে কথা বলাতে। কত বড় সাহস তার কথার উত্তর না দিয়ে কেমন শুয়ে আছে, তার শরীরে কি হাল করেছে। আদ্রিয়ান একটা সিক্রেট কাজে লন্ডন গিয়েছিল। ওখানে কিছু কিছু জিনিস এমন ছিল যে পরিবারের সাথে বা মেঘার সাথে যোগাযোগ করা অনেক রিস্ক হয়ে যেত। তার জন্য এই মেঘার সাথে কোনো রকম যোগাযোগ করেনি। কিন্তু এই মেয়ে যে তার খোঁজ নেওয়ার দেওয়ানা হয়ে নিজেই এই অবস্থা করবে জানলে আদ্রিয়ান কখনোই কথা না বলে থাকতো না। কিন্তু এই মেয়েকে বোঝাবে কি করে? এমনিতেই শরীরের অবস্থা কিছুটা উন্নতির পথে যাচ্ছিল, কিন্তু তার তো অসুখ প্রিয়। আব্বু কয়টা বাজে এখন? হঠাৎ করে মেঘার প্রশ্নে সবাই মেঘার দিকে তাকালো। মেঘার আব্বু হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:20। মেয়েকে সেটা বললে মেঘা তাড়াতাড়ি উঠে গেল। 10টা থেকে এক্সাম, আর এখন সে হসপিটালে। আব্বু বলেছিলাম যে 10টায় আমার এক্সাম, তুমি আমাকে একটু কলেজে পৌঁছে দেবে? মেঘার কথায় সবারই খেয়াল হলো যে আজ মেঘার এক্সাম আছে। আদ্রিয়ান এটা শুনে ভ্রু কুঁচকাল। এক্সামের জন্য এত কিছু অ্যারেঞ্জ করেই রেখেছিল আদ্রিয়ান, কিন্তু মেয়েটা এত অসুস্থ, এক্সামে অ্যাটেন্ড কিভাবে করবে সেটা নিয়েই চিন্তিত ছিল। শ্বশুর আব্বুকে নিয়ে যেতে হবে না, আমি সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি, আমি নিয়ে যাব। আদ্রিয়ানের কথায় মেঘা কোনরূপ উত্তর দিল না, উল্টে তার আব্বুকে বললো সে তার আব্বুর সাথে যেতে চায়। আদ্রিয়ান আবার যখন বারণ করলো তখন মেঘার আব্বু আদ্রিয়ানকে চোখ দিয়ে ইশারা করে কিছু একটা বললো। আদ্রিয়ান চুপ করে গেল। এরপর মেঘা অনেক কষ্টে নার্সের দ্বারা ফ্রেশ হয়ে নিল। আদ্রিয়ান সাহায্য করতে চাইলে মেঘা তার আব্বুকে বলল যে সে নিজে করতে পারবে, কিন্তু তবুও যাতে সামনের লোকটা তাকে আগ বাড়িয়ে ধরতে না আসে। মেঘার হঠাৎ করে এমন কথার মানে মেঘার আব্বু বুঝতে পারলো, তাই ইশারা করে এখন নার্সকে দিয়ে হেল্প করার জন্য পাঠালো। জামাইয়ের সাথে মনোমালিন্য হওয়ার দরুন এমন করছে মেঘা, কিন্তু এখন যেহেতু মেঘা অসুস্থ আর এক্সাম দিতে যাবে, তাই আব্বু আদ্রিয়ানকে চুপ করে থাকতে বলল, কিছু বলতে বারণ করলো। এতে হিতের বিপরীত হতে পারে, কারণ মেঘা নরম স্বভাবের হলেও মান অভিমানটা প্রচুর, তাই সেটা ভাঙতে সময়ের প্রয়োজন, যেটা আপাতত এখন নেই। আগে মেঘা এক্সাম দিয়ে আসুক, তারপর না হয় আদ্রিয়ান মেঘাকে বোঝাবে। হসপিটালে আপাতত আদ্রিয়ান, আসাফ, রুশ আর মেঘার আপু আছে। দাদিমার শরীর অসুস্থ থাকায় আসতে পারেনি, আসার জন্য চেষ্টা করছিল, কিন্তু শরীর সায় দিল না, যার জন্য একটু পরপর ফোন করে মেঘার খবর নিচ্ছিল আসাফের থেকে। অনেক কষ্টে মেঘা এক্সাম দিয়ে হল থেকে বের হলো। তার সাথে আবারও 2জন মহিলা গার্ড আছে। একজন মেঘাকে ধরে ধরে বাইরে নিয়ে যাচ্ছে, আর একজন আশেপাশে চোখ বুলিয়ে চারিপাশ ভালোভাবে পরখ করছে। মেঘা বের হয়ে দেখলো তার আব্বু আর আদ্রিয়ান একসাথে দাঁড়িয়ে আছে। চারিদিকে কয়েকজন গার্ডও আছে। হঠাৎ করেই মেঘার শরীরটা আবারও খারাপ করতে লাগলো, শরীরটা কেমন ছেড়ে দিচ্ছে। মেঘা কোনো মতে তার আব্বুকে ডাক দিল। আদ্রিয়ান এতক্ষণ ফোনে কিসব করছিল। হঠাৎ করে মেঘার আওয়াজ শুনে সামনে তাকিয়ে দেখলো মেঘা চোখগুলো নিভু নিভু হয়ে আসছে। তাড়াতাড়ি সে দৌড়ে মেঘার সামনে যেতে লাগলো। মেঘা সম্পূর্ণ শরীরের ভার ছেড়ে দিল। আদ্রিয়ান তাকে আগলে নিল। শরীর প্রচন্ড উইক থাকায় সে আর নিজেকে সামলাতে পারলো না, তাই সেন্সলেস হয়ে পড়ে থাকলো এক নিষ্ঠুর মানবের কোলে, যে তার স্বামী হয়, এই নিষ্ঠুর স্বামী। আদ্রিয়ান হঠাৎ করেই ভয় পেতে লাগলো। তাড়াতাড়ি মেঘাকে নিয়ে গাড়িতে উঠলো। তার আব্বু আর ড্রাইভারের পাশে বসলো। আদ্রিয়ান অনেকবার মেঘাকে ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না।
আদ্রিয়ানের অবস্থা দেখার মতো ছিল। ছেলেটা কালকে থেকে যেইভাবে পাগলামি করছে, এক বিন্দু যদি মেঘা দেখতো তাহলে মেঘা এই ছেলেটার সাথে কথা না বলে থাকতেই পারতো না। কিন্তু আফসোস, এর কিছুই এই বোকা মেয়েটা জানতেও পারলো না। মেঘার আব্বু এসব শ্বশুর আব্বু, আপনি তো সব জানেন কেন আমি দেশের বাইরে ছিলাম। আমি তো চাইনি মেঘের কিছু হোক, সব কিছু তো ঠিকঠাক করে গিয়েছিলাম, তবুও কেন এমন হলো? আপনার মেয়ে নিজেকে কষ্ট দিয়ে মরছে, সাথে আমাকেও মারছে। মেঘার আব্বু আর আদ্রিয়ান একটা রুমে আছে, যেটি আদ্রিয়ানের সিক্রেট রুম। এই রুমের কথা আদ্রিয়ান আসাদ রুজ জানে। এছাড়া মেঘার আব্বু এই রুমের সাথে পরিচিত হয়েছে কয়েক মাস আগেই। মেঘার আব্বু আগে সিক্রেট ওয়ার্ল্ডের মাফিয়া ছিল, কিন্তু নিজের স্ত্রী আদেশে এই পথ বিচ্ছিন্ন করে প্রায় অনেক বছর আগে। কিন্তু তার মধ্যে অনেক শত্রু যুক্ত আছে, যার জন্য তাকে লোকায়িত থাকতে হয়েছে মেয়েকে নিয়ে। তার জন্য নিজের নামও পরিবর্তন করা হয়েছে তার। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। শত্রু দলের লোকেরা তার ঠিকানা পেয়ে গেছে, যার জন্য মেঘার আব্বু নিজেকে লোকায়িত করেছে। কারণ তার ইনফরমেশন পেলেও মেঘার ইনফরমেশন পায়নি। শুধু জেনেছে যে তার একটি মেয়ে আছে। মেয়ের বায়োডাটা কিছুই জোগাড় করতে পারেনি। আর এইসব সম্ভব হয়েছে আদ্রিয়ানের জন্য। এইসবে আদ্রিয়ান নিজে সবকিছু হ্যান্ডেল করেছে। আদ্র বাবা, তুমি শুধু শুধু আমার মেয়েটার উপর রাগ ঝাড়ছো। মেঘা আম্মু খুবই অভিমানী, সেটা তুমি এতদিনে ঠিকই বুঝেছো। অবশ্যই এতে তোমারও দোষ নেই। তুমি যেই কাজে গিয়েছিলে সেখানে যদি মেঘার খুঁজে পেতো তাহলে হয়তো জিনিসগুলো আরও ডিফিকাল্ট হয়ে যেত। মেঘার আব্বুর কথায় আদ্রিয়ান সেদিনের কথা ভাবতে লাগলো। মেঘার সাথে যখন রাগ করে ওয়াশরুমে গিয়েছিল, তখন ফোনে একটা ফোন আসে আদ্রিয়ানের। ফোন রিসিভ করে জানতে পারে সে প্রায় 500 নারী ও শিশু পাচার হতে চলেছে, যা অলরেডি নাবিকরা জাহাজে করে উত্তরপ্রদেশে নিয়ে যাচ্ছে। এতে আদ্রিয়ানের চিন্তার প্রকোপ বেড়ে গেল। যেইভাবেই হোক তাদের উদ্ধার করতে হবে। দেশে পাচারের ব্যাপারটা আটকাতে পারতো, কিন্তু এটি দেশের বাইরে অলরেডি চলে গেছে, যার জন্য ব্যাপারটা অনেক কঠিন হয়ে পড়বে। তাই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি অফিসের গেটআপে তৈরি হয়ে বেরিয়ে গেল। এরপর সারাদিন সেটি নিয়ে ব্যস্ত থাকতে মেঘার খোঁজ নিতে পারেনি। সন্ধ্যায় যখন আদ্রিয়ান ফিরে আসে তখনই খুব উগ্র মেজাচ্ছিল, কারণ কোনো মতেই পাচারকারীর সঠিক ইনফরমেশন কালেক্ট করতে পারেনি, যার জন্য তাকে ইমার্জেন্সি লন্ডন যেতে হবে। ওইখানে গেলে কাজ হবে, কারণ তার শক্তিশালী দল ওইখানে ছড়িয়ে আছে। সবাইকে এখন বাংলাদেশে আনা সম্ভব না, আর এখানে এনেও খুব একটা লাভ হবে না, উল্টে সময় লস হবে। তাই তাড়াতাড়ি সে রাতের 8টার ফ্লাইটে রুশ আর তার দলের মেম্বারদের নিয়ে লন্ডনে রওনা দেয়। অবশ্য দাদিমা আর মেঘার দেখাশোনার জন্য আসাদকে রেখে যায়, আর মেঘাকে তেমন কিছু বলে আসেনি, কারণ সময়টাই তার হাতে ছিল না। পরে সে না হয় মেঘাকে সব বুঝিয়ে বলবে, এমন ধারণা নিয়ে সে লন্ডনে যায়। আর ওখানে গিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে। প্রায় 6 দিনের মাথায় সে তার পরিকল্পনায় উত্তীর্ণ হয়। আর এতে মেঘার আব্বুরও নিখুঁত অবদান আছে। কিন্তু যখন সে সবকিছু ঠিকঠাক করে দেশ ফিরল, তখন মেঘার এরূপ পরিবর্তন দেখে পুরো পাগলের মতো হয়ে গেল। মেঘা যখন অজ্ঞান ছিল তখন তার মনে হচ্ছিল আদ্রিয়ানের পুরো শরীরে কেউ কাঁটা দিচ্ছে, কারণ মেঘার চেহারাও ও শরীরের অবস্থা খুব খারাপ ছিল। আদ্রিয়ান চিৎকার করে যখন মেঘাকে ডাকছিল তখন মেঘার কোনো সাড়া পাচ্ছিল না। আদ্রিয়ানের চিৎকারে দাদিমা এসে মেঘার এরূপ অবস্থা দেখে তাড়াতাড়ি আদ্রিয়ানকে বললো হসপিটালে নিয়ে যেতে। এরপর হসপিটালে গিয়ে ডক্টর রুমানার আন্ডারে তাড়াতাড়ি চিকিৎসা দেওয়া হলো। এর মধ্যে আদ্রিয়ানকে কিছু কড়া কথাও শুনিয়ে দেয়, কারণ উনি বারবার বলেছিল যাতে মেঘা খালি পেটে তেমন না থাকে, কারণ মেঘার খাদ্যথলিতে সমস্যা আছে। যদি সে অভুক্ত থাকে বা খাবার অল্প খায় তাহলে এই ব্যথা ক্রমশই বাড়তে থাকবে, আর তাতে খাদ্যথলি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। মেঘা ছোট থেকেই কম খেত, যার জন্য খাদ্যনালী আস্তে আস্তে চিকন হতে থাকে। এই সমস্যার কারণে মেঘার খাবারের প্রতি অনীহা আসে, আর এতে অসুস্থ হয়ে পড়ে। মেঘার আব্বু চিকিৎসা করানোতে সুস্থ হলেও খাবারটা সে অল্পই খেত। হঠাৎ হঠাৎ সমস্যা দেখা দিলে অনেক বছর সেই সমস্যার সম্মুখীন হয়নি, কিন্তু হঠাৎ করে আবারও সেই সমস্যা দেখা দিয়েছে, যার জন্য আদ্রিয়ান সেটি চিকিৎসা করে যাচ্ছিল মেঘার অগোচরে। অনিয়ম করলে সমস্যাটা বাড়বে, আর এতে মেঘার লাইফ ফিক্স হয়ে যাবে। সবকিছুই আদ্রিয়ান ও মেঘার আব্বুর জানা, কিন্তু এই মেয়ে নিজের এই অবস্থা যে করবে তার কোনো ধারণাই ছিল না। আদ্রিয়ান চোখ মুখ শক্ত করে মেঘার যে রুমে চিকিৎসা চলছিল সেখানে একপাশে দাঁড়িয়েছিল, হাত মুষ্টিবদ্ধ করে। চোখগুলো রক্তিম হয়েছিল, মনে হচ্ছিল চোখের পলক পড়লেই অশ্রু গড়িয়ে পড়বে। মেঘার আব্বু খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে। এরপর আদ্রিয়ানকে এইভাবে দাঁড়িয়ে আছে দেখে পিছনে গিয়ে দাঁড়ায়। এবার কাঁধে হাত রাখলে আদ্রিয়ান পিছু ফিরে এক পলক দেখে আবারও মেঘার দিকে তাকায়, যে এই মুহূর্তে ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন আছে। ভেতর থেকে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে আবারও খুলে তাকায় মেঘার দিকে। শ্বশুর আব্বু, আপনার মেয়ে কাজটা ঠিক করেনি। সে তো জানে তার জানটা আমার মধ্যে সীমাবদ্ধ, তাহলে সে কিভাবে আমাকে মারার জন্য উতলা হয়ে উঠেছে। এরকম চলতে থাকলে হয়তো একদিন সে আমাকে হারাবে, তখন বুঝবে যে প্রিয় মানুষের ব্যথা কতটা যন্ত্রণা হয়।
এইসব বলেই আদ্রিয়ান যখন পিছন ফিরে বেঞ্চিতে বসতে যাবে তখনই মাথাতে চক্কর মারে। এতে হাত পা দুটো এলোমেলো হয়ে যাওয়া দরুন পড়ে নিলে মেঘার আব্বু তাড়াতাড়ি ধরে ফেলে, কিন্তু ততক্ষণে আদ্রিয়ান তার সেন্স হারায়। এত প্রেশার ছেলেটা সামলাতে পারলেও তার শরীরটা এখন আর সামলাতে পারলো না। মেঘার আব্বু তাড়াতাড়ি ডক্টরকে কেবিনে ডেকে নিয়ে যায়। এরপর চেক আপ করে দেখলো সুগার বিপি দুটাই বাড়তি। চিন্তা তেমন কোনো কারণ নেই, একটু পরই জ্ঞান ফিরবে। আর জ্ঞান ফিরলে কিছু খাইয়ে দেওয়ার জন্য বলে গেল। আদ্রিয়ানের জ্ঞান ফিরল, মেঘার আব্বু জোর করে কিছু খাইয়ে দিল। এবার আদ্রিয়ানকে রেস্ট করতে বলল সে এখন ঠিক আছে। তারপর তাড়াতাড়ি মেঘার কেবিনে গিয়ে ভেতরে ঢুকে দেখলো মেঘার হাতে স্যালাইন লাগানো। মেঘার শরীর অতিরিক্ত দুর্বল থাকায় স্যালাইন দেওয়া হয়েছে। আদ্রিয়ান আস্তে আস্তে মেঘার কাছে গিয়ে বসলো। মেঘা ডান হাতটা আলতো করে হাতের মুঠোয় নিয়ে উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিল। এরপর মেঘার দিকে পলকহীনভাবে তাকিয়ে চোখের তৃষ্ণা মেটাতে লাগলো। মেঘার আব্বু বাইরে থেকে এই দৃশ্য দেখে চোখের অশ্র মুছল। তার মেয়েটা ভাগ্য করে এমন একজন সঙ্গী পেয়েছে। মেঘার আব্বু দরজা থেকে সরে গিয়ে অন্য জায়গায় বসলো। এইভাবে রাস্তা পার হলো। আদ্রিয়ানের সম্মতি ফিরল মেঘার আব্বুর ডাকে। আদ্র, তুমি আর আমি একই ওয়ার্ল্ডের, তাই তোমার কাজের জিনিসগুলো আমি বুঝলেও মেঘা মামনি কিন্তু এসবের কিছুই বুঝবে না, কারণ আমি কখনোই তাকে এসব সম্পর্কে অবগত করিনি। কিন্তু হ্যাঁ, সেলফ প্রোটেকশন হিসাবে তাকে কিছু ট্রেনিং করিয়েছি, কিন্তু ফুল ট্রেনিং তার শরীর নিতে পারেনি, যার জন্য সবসময় তার জন্য চিন্তা থাকতো। এরপর যখন তুমি আসলে তখন মনে হলো আমার মেয়ের জন্য উপযুক্ত কাউকে রক্ষা কবচ হিসেবে পেয়েছি। এখন আমার কিছু হলেও চিন্তা নেই, তুমি সব সামলিয়ে নিবে। মেঘার আব্বুর এরূপ কথাতে আদ্রিয়ান রাগী দৃষ্টিতে তাকালো তার দিকে, আর এরূপ তাকানোতে আলতাফ মুচকি হাসলো। এরপর আদ্রিয়ানের মাথায় হাত বুলিয়ে নিজেকে শান্ত করতে বলল। এরপর বেরিয়ে গেল সেই রুম থেকে। আদ্রিয়ান নিজেকে কিছুক্ষণ সামলালো, এরপর সেও বের হয়ে গেল। মেঘার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আদ্রিয়ান খাবারের ট্রে নিয়ে রুমে ঢুকে দরজা লক করে দিল। এরপর খাবারের ট্রে মিনি টেবিলে রেখে মেঘার কাছে গিয়ে বসলো। শরীর আগে থেকে শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়াতে মুখের অবস্থা কেমন যেন মলিনতা ধারণ করেছে। আদ্রিয়ান মেঘার পাশে বসে ঘন একটা নিঃশ্বাস ফেলল। এরপর মেঘার মাথায় হাত বুলিয়ে আস্তে করে ডাকতে লাগলো। স্নিগ্ধ পরি, এই পরি, অনেক ঘুমিয়েছ, এখন ওঠো শোনা। আদ্রিয়ানের আলতো স্পর্শকাতর ডাকে মেঘার ষষ্ঠ ইন্দ্রিয় ধীরে ধীরে সজাগ হলো। এরপর চোখ খুলে সামনে তাকিয়ে আদ্রিয়ানকে ঝাপসা চোখে দেখলো। শরীর দুর্বল থাকায় আবার চোখটা বন্ধ করে ফেললো। এরপর আবার যখন ধীরে ধীরে চোখ খুললো তখন এক অস্বাভাবিক কাণ্ড ঘটলো তার সাথে। কি হয়েছে বুঝে ওঠার জন্য কয়েক সেকেন্ড লাগলো, কিন্তু যখন বুঝতে পারলো আদ্রিয়ানকে সরানোর ব্যর্থ চেষ্টা করলো। কিন্তু মেঘার দুর্বল হাতের আক্রমণে আদ্রিয়ানকে সরাতে পারলো না। উল্টে আদ্রিয়ান আরো গভীরভাবে ছুতে লাগলো। আর সেই ছোঁয়ার মধ্যে মেঘার হার মেনে তার সাথে রেসপন্স করতে লাগলো। সব মান অভিমান ভেঙে গেল সেই বৈধ প্রণয়ের শক্ত স্পর্শে। দীর্ঘক্ষণের আলিঙ্গন শেষ করে মেঘা কান্না করতে লাগলো আদ্রিয়ানের বুকে। চোখের অশ্রু যুগল বেয়ে পড়তে লাগলো আদ্রিয়ানের লোমশ বুকে। এতে আদ্রিয়ান মেঘাকে কাঁদতে দিল, কারণ একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে তার এই ছোট্ট জানকে। কি ব্যাপার জান, এখন তো কান্না করার মতো কিছু করিনি। যখন কান্না করার কথা ছিল তখন তো নিজেকে সামলেছ, এখন তো ব্যথা পাওয়ার মতো কিছু করিনি, তাহলে এখন কান্না করছো কোন কারণে শোনা? আদ্রিয়ানের এরূপ কথাবার্তায় ভীষণ লজ্জা পেল মেঘা। এতে আদ্রিয়ানের বুকে চোখ মুখ ঢেকে। ভীষণ অসভ্য আপনি। যাক বাবা, আমি আবার কি অসভ্যতামি করলাম? আর বউয়ের কাছে একটু অসভ্যতামি না করলে সমাজে কি জাতি রাখবে? একদম না। আজ প্রায় এক সপ্তাহ হলো মেঘার এইচএসসি এক্সাম শেষ হয়েছে। মোটামুটি ভালোই এক্সাম দিয়েছে। অবশ্যই এতে আদ্রিয়ানের পরিশ্রম ছিল প্রচুর। খুনসুটির মধ্যে অনেকগুলো মাস চোখের পলকেই কেটে গেল। আজ আদ্রিয়ানের জন্মদিন, সেই উপলক্ষে মেঘা আদ্রিয়ানের পছন্দের রেড ভেলভেট কেক তৈরি করেছে নিজ হাতে, সাথে দাদিমা আছে হেল্প করার জন্য। কিন্তু মেঘা কোনো মতেই দাদিমাকে হেল্প করতে দিচ্ছে না, সে নাকি একাই সব করবে। কেক যখন তৈরি হলো তখন তা ডিপে রেখে রান্নার কাজে মনোযোগ হলো। মেঘা যখন মাছের স্টু অর্ধ রান্নার মাঝে যখন কড়াইয়ের ঢাকনা খুললো তখন সাথে সাথে মাছের ঘ্রাণটা তার নাসিকার অন্ধ্রে গিয়ে পেট কুদিয়ে বমি আসলো। সাথে সাথে মুখে হাত দিয়ে বেসিনে চলে গিয়ে বমি করে দিল। কিছুক্ষণ বমি করে মুখ মুছে পেছনে ফিরে দেখলো কেউ আছে কিনা। পুরো কিচেন খালি থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেল। দাদিমা এতক্ষণে হাঁপিয়ে উঠেছিল, তাই নিজের ঘরে গিয়ে আপাতত রেস্ট নিচ্ছে। মেঘা তাড়াতাড়ি মাছের স্টু তৈরি করলো টিস্যু নাকের মধ্যে ঢুকিয়ে। এরপর ঘড়ির মধ্যে দেখলো আদ্রিয়ানের আসতে তেমন সময় আর বাকি নেই। তাড়াহুড়ো করে কাজ শেষ করে গোসল করতে রুমে গেল। শরীর ঘামে একদম নাজেহাল অবস্থা। আজ
মেঘা আদ্রিয়ানের মন মতো সাজবে, যা দেখে আদ্রিয়ান হয়তো ভেবেই লজ্জায় মুক্ত রক্তিম হয়ে গেল। হঠাৎ করে কিছু মনে পড়াতে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে ফোন নিয়ে আদ্রিয়ানকে একটা মেসেজ দিল। এরপর খুশি হয়ে আবারও ওয়াশরুমে ঢুকলো। সব সময় মতো সবকিছুই হলো। কিছুদিন আগে আদ্রিয়ান মেঘাকে ফোন কিনে দেয়, আর এই ফোন পেয়ে মেঘা প্রচন্ড খুশি, কারণ তার আগের ফোনটা আদ্রিয়ান তাকে ফেরত তো দেয়নি, সাথে সাথে ফোন ব্যবহার করতেও দেয়নি, যার পরিপ্রেক্ষিতে নতুন ফোন পেয়ে সে ভীষণ খুশি। আদ্রিয়ান মাত্রই বাড়ির সামনে এসেছে। ড্রাইভার যখন আদ্রিয়ানকে ডেকে বলল তারা পৌঁছে গেছে, আদ্রিয়ান তখন ফোন থেকে চোখ সরিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলো তারা চলে এসেছে। এরপর ফোনের দিকে তাকিয়ে দেখলো মেঘার একটা ছবি, যেটা সে এতক্ষণ ধরে দেখছিল। মেঘার মেসেজ সে কিছুক্ষণ আগেই দেখে, যেখানে আদ্রিয়ানকে জরুরিভাবে ডাকা হয়েছে। একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, যেটা ক্যান্সেল করে তাড়াতাড়ি চলে এসেছে। গাড়ির দরজাটা একজন গার্ড এসে খুলে দেয়। আদ্রিয়ান বের হয়ে তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢোকে। এখন রাতে 9টা। বাড়িতে ঢুকে দেখে বাড়িটা কেমন নীরব হয়ে আছে। সে অন্যদিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। এরপর যখন রুমে ঢুকলো তখনই দেখলো রুম পুরো খালি। চারিপাশ খুঁজেও যখন মেঘার কোনো হদিশ পেল না, তখন কপাল কুঁচকালো। হঠাৎ করেই ড্রেসিং টেবিলের মিররের মধ্যে কিছু একটা লাগানো দেখলো। সামনে গিয়ে পেপারটা নিয়ে দেখলো মেঘার হাতের কিছু লেখা। এই যে আদ্র, আপনি কিন্তু দিন দিন বেখেয়ালি হয়ে যাচ্ছেন, সেটা কি আপনি জানেন? আর বেখেয়ালি করে যে আমার ওই হৃৎপিণ্ডটাকে কাঁপন সৃষ্টি করান, সেই খেয়াল কি আপনার আছে? একদমই নেই। এই ছোট্ট মেয়েটা আপনার আশায় কতক্ষণ বসেছিল, আর আসলে এখন মহারাজা। এখন সেসব কথা বাদ দিন। বেডের ওপর দেখেন একটা পাঞ্জাবি রাখা আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে ছাদে চলে আসেন। সময় 15 মিনিট, কিন্তু এর বেশি হলে দেখবেন আমি কি করি। লেখাগুলো শেষে কয়েকটা চোখ গরম করার ইমাজি আঁকা ছিল। আদ্রিয়ান মেঘার এরূপ লেখা দেখে মুচকি হাসলো। দিন দিন মেঘা আদ্রিয়ানকে যেভাবে আসক্ত করছে, এতে মনে হয় আদ্রিয়ান একদিন মেঘার মধ্যে বিলীন হয়ে যাবে। মেয়েটা দিন দিন তার প্রতি এমন ভাবেই আসক্ত হয়ে যাচ্ছে যে আদ্রিয়ান এত খুশি হওয়ার বদলে প্রচন্ড অবাক হয়েছে। মেয়েটা মনে হয় আদ্রিয়ানকে অঙ্গে অঙ্গে একদম মিশে বিলীন হয়ে গেছে। এর থেকে ছাড়া পাওয়া প্রচুর কঠিন। সে ছাড়া পেতেও চায় না, মিশে থাকতে চায় আজীবন। এরপর পত্রটি নিজের কোটের পকেটে রেখে ওয়াশরুমে গেল গোসল করে তৈরি হতে। কয়েক মিনিটের মধ্যে তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। এরপর ছাদে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। সিঁড়িতে সুন্দর করে দিয়াবাতি দিয়ে জ্বালানো, প্রত্যেক দিয়ার চারিপাশে গোলাপের পাপড়ি ছড়ানো। সেই সব দিয়া থেকে সুন্দর একটা সুগন্ধ ভেসে বেড়াচ্ছে চারিপাশে। ওইসব দেখতে দেখতে আদ্রিয়ান ছাদে পৌঁছে গেল। ছাদে পৌঁছাতেই দেখলো ছাদটা কালো সাদা সংমিশ্রণে সাজানো। এরপর সামনে এগিয়ে দেখলো ছাদে তেমন কেউ নেই। হঠাৎ করে কিছুর আওয়াজ হলো। সাইডে তাকিয়ে দেখলো একটি বড় পর্দা, যাতে দৃশ্যমান হচ্ছে আদ্রিয়ানের কিছু ছবি। যখন ছবিগুলো দৃশ্যমান হচ্ছিল তখনই স্লো মোশনে মিউজিক অন করা হলো, সাথে মাইক নিয়ে কেউ পর্দার পিছনে দাঁড়ানো। क्या खूब रब ने किया, बिन मांगे इतना दिया, वरना है मिलता कहाँ हम काफिरों को खुदा। মেঘার গান এতক্ষণে মুগ্ধ হয়ে আদ্রিয়ান শুনছিল, আর গানের তালে তালে পর্দার আদ্রিয়ানের পরিবার আর মেঘার সাথে তোলা অনেক ছবি প্রকাশ পেয়েছে। সাথে ছিল সুন্দর কিছু সুন্দর সুন্দর মোমেন্টের ছবি। এরপর মেঘা গান শেষ করে আদ্রিয়ানের কাছাকাছি আসলো। মেঘা আর আদ্রিয়ানের সাথে কালো মিলিয়ে কালো জর্জেটে শাড়ি পরেছে, সাথে চুলগুলো সুন্দর করে খোপা করা, আর হালকা মুখে প্রসাধনী দিয়ে সাজ। এটাই যেন খুব সুন্দর লাগছে। আদ্রিয়ান আজ মেঘার সাথে মিলিয়ে পাঞ্জাবি পরেছে। এইসব মেঘার পছন্দ করে আনিয়েছে। মেঘা আদ্রিয়ানের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আদ্রিয়ানকে একটু নিচু হয়ে বলল, শুভ জন্মদিন আমার প্রেমিক পুরুষ। মেঘার এরূপ উইশে আদ্রিয়ানের মনে হঠাৎ করে পুলকিত হলো। মেঘা আদ্রিয়ানের মাথার দুপাশে হাত দিয়ে মেঘার দিকে একটু নিচু করলো। এরপর একটু উপর হয়ে আদ্রিয়ানের কপালে উষ্ণ ঠোঁটে স্নিগ্ধ স্পর্শ দিল। আদ্রিয়ান চোখ বন্ধ করে প্রেয়সীর পরশ উপভোগ করলো। এরপর আদ্রিয়ান যখন চোখ খুলে তখন দেখে মেঘা সামনে দাঁড়িয়ে মুচকি হেসে আকাশের তাকাতে বলল। আদ্রিয়ান যখন আকাশের দিকে তাকালো তখন অনেক বাজি আকাশের মনোরম ভাবে ঝলকাতে লাগলো। আর যখন সেগুলো একসাথে মিলিত হলো তখন সেখানে কিছু ইংলিশ ওয়ার্ড দৃশ্যমান হলো। যখন সবগুলো ওয়ার্ড স্পষ্টভাবে হলো তখন সেখানে হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড লেখাগুলো দৃশ্যমান হলো। আদ্রিয়ান অবাক নয়নে সবকিছু দেখছে। এরপর হঠাৎ করে বাড়ির ছাদে বাজি ফাটানোর মতো আওয়াজ হলো। আওয়াজ অনুসরণ করতে গেলে দেখতে পেল সবাই একসাথে মিলিত হয়ে আদ্রিয়ানকে বার্থডে উইশ করলো। এরপর একে একে সবার সাথে মিলিত হয়ে মেঘার বানানো কেক কাটলো আদ্রিয়ান।
বাবা মা মারা যাওয়ার পর আদ্রিয়ান কোনো সময় নিজের জন্মদিন সেলিব্রেট করেনি। কখনো কেউ বাড়িতে সেলিব্রেট করতে চাইলে আদ্রিয়ান এক ধমক দিয়ে সবাইকে বারণ করে দিত। এরপর থেকে আর কেউ সাহস করেনি জন্মদিনের আয়োজন করার। আর এইসব কিছু মেঘা শুনেছে দাদিমার থেকে, তাই সে জিদ করেছিল যে এইবার সে আদ্রিয়ানের জন্মদিনে এসে নিজে আয়োজন করবে। বকা দিলে দিবে, তাতে কি? এইসব এখন তার জন্য কিছুই না। এই মাসখানেকের বকার উপরিত ছিল, কিন্তু তবুও আদ্রিয়ানকে সে যতই ভয় পায়, আজ যদি কিছু বলেও ভয় পাবে না। পেলেও ভিতরে ভিতরে রাখবে, বাইরে প্রকাশ করবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আদ্রিয়ান সবার সাথে স্বাভাবিকভাবেই সেলিব্রেশন করছে। তার মানে মেঘার কাজে রাগ হয়নি। এসব ভাবছিল আর সবার জন্য কোল্ড ড্রিঙ্কস সাজাচ্ছিল। আদ্রিয়ান আপাতত ছাদের কর্নারে নিশির হাজবেন্ডের সাথে কথা বলছে, কিন্তু তার চোখ সবসময় মেঘার দিকেই ফলো করছে। মেঘার দিকে তাকিয়ে দেখলো মেঘার চোখ মুখ কেমন ক্লান্ত লাগছে। তাই আদ্রিয়ান যখন মেঘার কাছে যেতে নিবে তখনই একটা কল আসে। কলটা গুরুত্বপূর্ণ দেখে মেঘার দিকে না গিয়ে অন্যদিকে গিয়ে কথা বলতে লাগলো। এদিকে মেঘা আদ্রিয়ানকে জুস দিতে এসে দেখে আদ্রিয়ান কোনো দিকেই নেই। তাই সর্বত্র খুঁজে যখন পেল না, তখন আদ্রিয়ান গাছের সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। হয়তো কোনো ইম্পর্টেন্ট কল এসেছে, তাই সে সেদিকে না গিয়ে নিশি আর তন্নির সাথে আড্ডায় যোগ দিল। সাথে দাদিমাও ছিল। রাত তখন 12টার। একে একে সবাই ঘুমানোর জন্য নিচে নামতে লাগলো। মেঘাও যখন ছাদের দরজার বাইরে যাবে তখন একটা হাত তাকে টেনে দেওয়ালের কাছে মিশিয়ে নিল। হঠাৎ এমন হওয়াতে মেঘা খুব ভয় পেয়ে গেল, কিন্তু ব্যক্তিটাকে বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। কিন্তু হঠাৎ এভাবে টেনে নেওয়ার কি হলো? এই লোকটা একটু বেশি বেশি করে। মেঘা চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো আদ্রিয়ান মোহনীয় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই তাকানোতে মেঘার হৃৎপিণ্ড কেমন একটা অনুভূতি হতে লাগলো। আদ্রিয়ান এই দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, তাই মেঘা দৃষ্টি নিচের দিকে করে নিল। আদ্রিয়ান মেঘার সরল দৃষ্টি উপভোগ করলো। এরপর মেঘা থুতনি ধরে নিজের দিকে ফিরিয়ে নিজেকে এখন পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে হয়। স্নিগ্ধ পরি, জীবনের এতগুলো বছর নিরাশায় কেটেছে, কিন্তু যখন থেকে তুমি বসন্ত প্রকট হয়েছ তখন থেকে প্রত্যেক চাহানো প্রহর তুমি ময় বসন্ত হয়ে পড়ছে। কি এমন আছে তোমার মধ্যে বলো তো, যে এই বসন্তের ছোঁয়া গভীর থেকে গভীরে যাচ্ছে? আদ্রিয়ান এরূপ কথাতে মেঘার চোখে অশ্রু চলে আসলো। আদ্রিয়ান তাকে এতটা স্পেশাল করেছে প্রতি মুহূর্তে যে মাঝে মধ্যে মনে হয় মেঘার ভালোবাসা কম পড়ছে আদ্রিয়ানের জন্য। আর বেশি কিছু দিতে চাইছিল আদ্রিয়ানকে। সে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে, কিন্তু তবু মনে হয় কোনো কিছুর কমতি রয়ে গেছে। আদ্র একটা কথা জিজ্ঞেস করবো? মেঘার কথায় আদ্রিয়ান মাথা নাড়িয়ে সম্মতি দিল। এত কেন ভালোবাসেন আমায়? কেন এত আসক্ত হলেন আমার প্রতি? আমি যে এতটা সুখ পাওয়ার যোগ্য না। কেন এত ব্যাকুল আপনি আমার প্রতি? বলুন আদ্র। মেঘা আদ্রিয়ানের গালে হাত দিয়ে অশ্রুযুক্ত চোখে উক্ত প্রশ্নগুলো করলো। আদ্রিয়ান মেঘার এরূপ কথায় মুচকি হেসে বৃদ্ধাঙ্গুল দিয়ে অশ্রুগুলো মুছে দিল। এরপর মেঘার চোখের পাতা শুষ্ক ঠোঁটে ছোঁয়া দিল। এই প্রশ্নগুলোর বিশ্লেষণ দেওয়া যে বড্ড কঠিন স্নিগ্ধ পরি। ভালোবাসা যে প্রকাশ করলেই হয় তা নয়, ভালোবাসি বললেই যে ভালোবাসা হয় তাই না। তাই কখনো এসব প্রকাশ করে ভালোবাসাকে নিচু করব না, কিন্তু প্রতিটি কর্মকাণ্ডে বোঝাবো যে কতটা গভীর এই ভালোবাসার অনুভূতিগুলো। যতদিন যাবে এই গভীরতাগুলো দিনে দিনে বাড়বে বাড়বে। তোমার প্রতি আমার আসক্তি ভালোবাসা, কিন্তু প্রকাশ্যে নয়। আর তোমাকে পাওয়া হচ্ছে আমার শ্রেষ্ঠতম সুখ। তাই নিজেকে কখনো গুরুত্বহীন ভাববে না। আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘা আদ্রিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। আদ্রিয়ান মেঘাকে নিজের বাহু ডোরে আবদ্ধ করলো। আজ কিন্তু আমার বার্থডে গিফট হিসেবে তোমাকে নিজের সাথে মিশিয়ে নিতে চাই। দেবে কি অনুমতি আমায়? নতুন করে তোমাকে ভালোবাসার তোমার নেশার ছোঁয়ায় আলিঙ্গন করতে দিবে কি জান? মেঘা খুবই লজ্জা পেল এইসব কথা শুনে, তাই আদ্রিয়ানের বুকে হালকা একটা কামড় দিল। আর এতে আদ্রিয়ান মেঘার সম্মতি পেল। আদ্রিয়ান আর দেরি করলো না, মেঘাকে কোলে নিয়ে নিল। এরপর ছাদ থেকে নেমে নিজেদের কক্ষে ফিরে গেল। আজ আসাফ আর তন্নির বিয়ে। অনেক কষ্টের বিনিময়ে আসাফ তন্নিকে নিজের প্রেয়সী হিসেবে পাচ্ছে। এর জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি তাকে। তন্নি শুধু একটা কথাই বলেছে, সে প্রেম বিষয়ক কোনো কিছুই করতে ইচ্ছুক নয়। যদি কোনো সম্পর্ক বানাতেই হয় তাহলে তার পরিবার ও আসাফের পরিবারের সম্মতি নিয়ে নিজের অর্ধাঙ্গিনী বানাতে হবে। এরপর না হয় প্রেম করা হবে। একবার একজনকে বিশ্বাস করে ঠকেছে, আর ঠকতে চায় না সে তো ডিসিশন নিয়েই নিয়েছিল সে কখনো কাউকে নিজের জীবনের অর্ধাঙ্গ হিসেবে জড়াবে না। কিন্তু আসাফ এর কয়েক মাস তাকে এতটা স্পেশাল ভাবে নিজেকে উপলব্ধি করিয়েছে যে আবারও তাকে নিয়ে ভাবতে হয়েছে। কিন্তু সে অবাক হয়েছে যখন আসাফকে এসব বলার পরদিনই আসাফ তার পরিবার নিয়ে হাজির হয়েছে। সাথে আদ্রিয়ান ও মেঘাও ছিল। তন্নির বাবা মাও আসাফকে খুব পছন্দ করে।
তাই তার 1 সপ্তাহ পরেই তাদের বিয়ের কার্য করা হয়। সেই বিশেষ দিনটি আজ। তন্নি বউ সেজে স্টেজে বসে আছে, সাথে মেঘা, তন্নির কাজিন বান্ধবীরাও আছে। সবাই খুব মজা করে আড্ডা জমাচ্ছে। একটু পর পর তন্নিকে লজ্জাজনক কথাও বলছে। তন্নি সেই লাজুকরণ কথা শুনে তার দৃষ্টি লাজুকতায় ছেয়ে যাচ্ছে। আজ মেঘা খুব সুন্দর করে সেজেছে। আশাকে সে তার আপন ভাইয়ের মতে শ্রদ্ধা করে, আর তন্নি সে তো তার বেস্ট ফ্রেন্ড। তার আনন্দে যেন দ্বিগুণ ভাবে উৎসাহিত হচ্ছে, কিন্তু তার আনন্দের ব্যাঘাত ঘটাতে একজন তো সবসময় থাকে। এই যে মেঘার সাথে দুজন কেয়ারটেকার দিয়ে রেখেছে, মেঘার কখন কি লাগবে তার তদারকি করার জন্য। অবশ্য মেঘাও এতে বিরক্ত হয়নি, কারণ আদ্রিয়ানের এরূপ কাজ করাটা যুক্তিযুক্ত। মেঘা 3 মাসের অন্তঃসত্ত্বা। ডক্টরের এখন মেঘারকে কনসিভ করাটা যুক্তিযুক্ত মনে করছে না। মেঘার শরীর এখন খুব দুর্বল। প্রেগন্যান্সিতে অনেক ধরনের সমস্যা হতে পারে। এসব শুনে আদ্রিয়ান মেঘাকে বলেছিল বাচ্চাটা না আনলেই ভালো হতো। তার যদি কিছু হয়ে যায় তখন আদ্রিয়ান কি করবে? দরকার পড়লে পরে ভেবে নিবে। কিন্তু মেঘা আদ্রিয়ানের এরূপ কথা শুনে প্রচন্ড কষ্ট পায়, কারণ আদ্রিয়ান তাদের ভালোবাসার অংশকে রাখতে চাইছে না। এই নিয়ে অনেক মনোমালিন্য হয় আদ্রিয়ানের সাথে। প্রায় 1 সপ্তাহ মেঘা আদ্রিয়ানের সাথে কথা বলেনি। আদ্রিয়ান যখন দেখলো মেঘা জিদ ধরে বসে আছে, তখন সে মেঘার কাছে হার মানলো, কিন্তু শর্ত দিল আদ্রিয়ান যেসব নিয়ম অবলম্বন করতে বলবে সেই সব যাতে মেঘা মেনে চলে। মেঘা হয়তো রাজি হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় আদ্রিয়ানের কেয়ারিং টর্চার। এই করো না, ওই করো না, এটা খাও না, ওটা খাবে না, উফ উফ, এত কিছু মেনটেন করতে হচ্ছে যে আর সে আর কি করবে। কিন্তু তবুও এসবের মধ্যে আদ্রিয়ান ভালোবাসা যেন আরো বেড়েছে। তনি আর আসিফের বিয়ে সম্পূর্ণ হয়েছে। কিছুক্ষণ পর তারা আসিফের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মেঘারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু শরীরটা হঠাৎ খারাপ হওয়ায় আদ্রিয়ান তাকে আর যেতে দেয়নি। একদম বাড়িতে নিয়ে আসলো। মেঘা ড্রেস চেঞ্জ করে দিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দিল। মেঘা অবশ্য এখানে কিছু খেতে পারেনি, তাই আদ্রিয়ান নিজের হাতে কিছু হালকা কিছু খাবার তৈরি করে মেঘাকে খাওয়াতে লাগলো। আদ্রিয়ানকে মেঘা খাইয়ে দিল। এরপর এরপর মেডিসিন খাইয়ে মেঘাকে বুকে নিয়ে আদ্রিয়ান শুয়ে পড়লো। মেঘার মাথায় হাত বুলাতে বুলাতে দুজন ঘুমের দেশে পাড়ি দিল। অপারেশন থিয়েটারের সামনে লাল রঙের বাতি জ্বলছে, তার সাথে ক্ষণে ক্ষণে মেঘার চিৎকারের আওয়াজ আসছে। এখন প্রায় রাত 3টে। হঠাৎ করে মেঘার পেইন হতে শুরু করে। আদ্রিয়ান তখন ঘুমেছিল। মেঘার ফুপানোর কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি উঠে দেখে মেঘার ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছে। আদ্রিয়ান তখন দিক বেদিক ভুলে মেঘাকে সামলাতে লাগলো। আদ্রিয়ান তাড়াতাড়ি ফোন করে মেঘার ডক্টরকে পরিস্থিতির কথা বললে ডক্টর ইমার্জেন্সি ওদের হসপিটালে আসতে বললো। আদ্রিয়ান আর দেরি করলো না, মেঘাকে কোলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। সাথে দাদিমাকেও নিল। পথিমধ্যে আদ্রিয়ান নিশোর তন্নিকে খবর দিল। সবাই সাথে সাথে রওনা দিল। আদ্রিয়ান পায়চারি করছে আর সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। আদ্রিয়ান বাচ্চার কান্নার আওয়াজ শুনে কান্না করে দিল। নার্স বের হলো, হাতে তোয়ালে পেঁচানো এক নবজাতক শিশুকে নিয়ে। স্যার, আপনার পুত্র সন্তান হয়েছে। নার্সের কথা শুনে আদ্রিয়ানের কোলে থাকা সত্য জন্মানো নবজাতককে দেখার আগেই আমার ওয়াইফ কেমন আছে? নার্স কিছু বলার আগেই ডক্টর রেয়ানা বের হলো হাসি মুখে। আদ্রিয়ান, মেঘা একদম সুস্থ আছে, শুধু একটু দুর্বল। আর হ্যাঁ, এখন থেকে শুধু মেঘার যত্ন নিলে হবে না, আমার এই ফুটফুটে গ্র্যান্ডচাইল্ডের ঠিকভাবে কেয়ার করতে হবে, তা না হলে। ডক্টর রেয়ানার কথা সম্পূর্ণ হওয়ার আগে আদ্রিয়ান মেঘার সাথে দেখা করার কথা বললে জানানো হয় যে কিছুক্ষণ পরে কেবিনে শিফট করা হবে, তখন দেখা করতে পারবে। এদিকে বাচ্চাটাকে নিয়ে সবাই অলরেডি মাতামাতি করছে। আদ্রিয়ান বাচ্চাটাকে কোলে নিতে ভয় পাচ্ছে, কারণ খুব ছোট বাচ্চা, যদি ব্যথা পায়। আদ্রিয়ানের মনোভাব দেখে দাদিমা ঠিক করে নিয়েছে আদ্রিয়ানকে কোলে দিল। আদ্রিয়ান কোলে নেওয়ার মাত্রই বাচ্চাটি আওয়াজ করতে লাগলো। আদ্রিয়ান দেখলো বাচ্চাটা ঠিক আদ্রিয়ানের মতোই গায়ের রং পেয়েছে, নাক আর চোখ মেঘার মতো। তাকিয়ে থাকতে থাকতে আদ্রিয়ান ফুপিয়ে কান্না করে দিল। এরপর বাচ্চাটার কপালে উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিল। এরপর কানের কাছে মুখ নিয়ে কিছু দোয়া করে পুরো শরীরে ফু দিল। আদ্রিয়ানের কাণ্ড দেখে সবাই খুব অবাক হলো, তাদের চোখেও খুশির পানি। দাদিমা দেখো, আমার স্নিগ্ধ পরীর অংশ কি ছোট্ট, তাই না? ওকে আমি আদর করব কি করে? স্নিগ্ধ পরী ওকে নিকবে কি করে? ও যদি ব্যথা পায় তাহলে? এরূপ আরো অনেক কথা বলতে লাগলো। দাদিমাও একে একে আদ্রিয়ানের পাগলামি দেখছে আর হাসছে। ছেলেটা বাবা হয়ে গেছে, কিন্তু দেখো ছোট বাচ্চাদের মতো আচরণ করছে। পেটের নিচের দিকে চিনচিন ব্যথার আভাসে মেঘার ঘুম ভেঙে গেল। চোখ মুখ কুচকে চোখ খুলে দেখলো আদ্রিয়ানের তার দিকে তাকিয়ে। চুলগুলো এলোমেলো, শার্টের বোতাম 2টা খোলা। আদ্রিয়ানের অবস্থা শোচনীয় নয়, কান্না করেছে খুব হয়তো। মেঘার হঠাৎ করেই চোখে পানি চলে আসলো আদ্রিয়ানের এরূপ অবস্থা দেখে। আদ্রিয়ান মেঘার চোখের পানি মুছে দিয়ে কপালে ঠোঁটের স্পর্শ দিল। জান, আজ কান্নার দিন নয়, আজ আমাদের সুখের দিন। আজ তুমি আমাকে পরিপূর্ণ করেছো জান, বাবা হওয়ার স্বাদ দিয়েছ। তুমি যবে থেকে আমার জীবনে এসেছো তবে থেকে আমার সম্পূর্ণ জীবনটা রঙিন প্রজাপতির মতো রং ছড়িয়ে যাচ্ছে। এত এত সুখ আমি কোথায় রাখবো বলো তো সোনা?
অশ্রু চোখে আদ্রিয়ান হেসে হেসে কথাগুলো বলল। মেঘা আদ্রিয়ানের হাত ধরে নিজের গালে ছুঁয়ে, আপনি নিজেই তো একজন রঙের রাজা, তাই তো আমার জীবনে এসে এতটা স্পেশালভাবে রং ছড়িয়েছেন যে নিজেকে পৃথিবীর চেয়ে সবচেয়ে সুখী মানুষ মনে হয়। মনে হবে কি আমি আপনাকে পেয়ে জীবনের শ্রেষ্ঠ জিনিস অর্জন করেছি। আদ্রিয়ান মেঘার কথা শুনে মেঘাকে হালকা আলিঙ্গন করলো। এর মাঝে দাদিমা বাচ্চাকে নিয়ে ঢুকলো, সাথে তন্নি, আসাফ, নিশি, রুশ। তন্নি 3 মাসের অন্তঃসত্ত্বা। নিশিরও ছেলে হয়েছে, নাম আয়ুষ, বয়স 3 মাস। নিশির হাজব্যান্ডের কাছে তার ছেলে ঘুমাচ্ছে। দাদিমা মেঘার পাশে বাচ্চাকে মেঘার কোলে নিতে বলল। ফিডিং এর সময় হয়েছে, তাই আদ্রিয়ান মেঘাকে উঠতে সাহায্য করলো। মেঘা ভালোভাবে বসলে দাদিমা বাচ্চাটাকে মেঘার কোলে দিল। মেঘা বাচ্চাটা স্পর্শ পেয়ে কান্না করে দিল। মা হওয়ার অনুভূতি বুঝে এতটাই সুখের হয়। আজ সে পুত্র সন্তানের জননী। কাঁপা কাঁপা ঠোঁটে আদ্রিয়ানের দিকে তাকিয়ে, আদ্র, আমাদের নীলাদ্র। মেঘার কথায় আদ্রিয়ান অশ্রু চোখে মাথা নাড়ালো। মেঘা হাসি মুখে তার ছেলেকে আদর করতে লাগলো। একে একে সবাই এসে মেঘা ও আদ্রিয়ানকে কংগ্রাচুলেট করলো। এরপর সবাই বের হয়ে গেল। নার্স মেঘাকে ঠিকভাবে শুয়ে দিয়ে বাচ্চাকে ফিডিং করাতে লাগলো। এরপর মেঘার শরীর দুর্বল থাকায় ফিডিং করিয়ে ঘুমিয়ে পড়লো। আদ্রিয়ান এসব দেখে তৃপ্তির একটা নিঃশ্বাস নিল। আজ থেকে তার দায়িত্ব আরো বাড়লো। এখন থেকে সে একজন ভালো স্বামী, বেস্ট বাবা, দুটোরই দায়িত্ব পালন করবে। ভবিষ্যতের চিন্তা করতে থাকলো সে কিভাবে সবকিছু বোঝাবে। এসব চিন্তা ভাবনা করতে করতে সে মেঘার পাশে গিয়ে শুয়ে পড়লো। বড্ড ক্লান্ত লাগছে। কেবিনের বেড বড় থাকায় তেমন কোনো সমস্যা হলো না। আদ্রিয়ান মেঘার মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়লো। মেঘার ঘুম একটু হালকা হলে চোখ খুলে দেখলো আদ্রিয়ান তাকে বুকে নিয়ে শুয়ে আছে। মেঘা একবার নীলাদ্রর দিকে তাকিয়ে দেখলো বাচ্চাটাও দোলনায় ঘুমাচ্ছে। মেঘা নীলাদ্রকে এক হাত দিয়ে দোল দিতে লাগলো আর আরেক হাত দিয়ে আদ্রিয়ানের হাত ধরে রাখলো। তারপর ওইভাবেই আবার ঘুমের দেশে পাড়ি দিল। প্রত্যেক ভালোবাসা যদি এত মিষ্টি হয়, তাহলে সব ভালোবাসা নেশময় ভালোবাসার মতোই আসক্ত হবে। প্রকৃতির স্নিগ্ধ ভালোবাসাগুলোই এইভাবেই যাতে পরিপূর্ণ হয়, তাহলেই প্রকৃতি হবে আলোকিত ও সুচ্ছল।